আমার বিশ্বাসী চেতনায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরণ লড়াই করব। যে কোনো মানবিক সমাজের সদস্যদের কেউ এভাবে খাঁচায় বন্দী থাকলে সবাই শক্ত প্রতিক্রিয়া দেখাতো। আমরা কি এই স্রষ্টার সৃষ্টি নই? আমাদের অন্তরে কি কাশ্মীরিদের জন্য ব্যথা অনুভূত হয় না? মিস্টার নরেন্দ্র মোদী আরএসএস এর আজীবন সদস্য, কিন্তু এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতে এখন আদতে কি হচ্ছে তা আপনাদের সামনে ব্যাখ্যা করা। এই আরএসএস বিশ্বাস করে ভারত থেকে মুসলমানদেরকে জাতিগতভাবে নির্মূল করবে। প্রথমত, আরএসএস জাতিগত বিভেদে বিশ্বাসী, হিন্দুদের শ্রেষ্ঠত্বে। দ্বিতীয়ত, তারা মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। আমি যা বলছি যাচাই করে নিতে পারেন। বর্তমান সময় তথ্য বিপ্লবের সময়। আমি যা বলছি গুগলে সার্চ দিয়ে যাচাই করে নিতে পারেন। 20 বছর বয়সী এক কাশ্মীরি বালক, যার বাবা বলেছিলেন কাশ্মীরের নিরাপত্তা বাহিনী তাকে উগ্রপন্থী বানিয়েছিল, সে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য হত্যা করল। ভারত এই হামলার দায় চাপালো আমাদের উপর। আমি টেলিভিশনে ভারতীয়দের বললাম যদি তোমরা কোনো প্রমাণ দেখাতে পারো আমি যথাযথ ব্যবস্থা নেব, কারণ আমরা এই গ্রুপগুলোকে দমনে নেমেছি। প্রমাণ পাঠানোর পরিবর্তে তারা জঙ্গি বিমান পাঠালো, আমাদের বোমা হামলা করলো। আমরাও জবাব দিলাম। আমরা তাদের 2টো যুদ্ধ বিমান ভূপাতিত করলাম, তাদের একজন পাইলটকে জীবিত ধরে ফেললাম, কাল বিলম্ব না করে পাঠিয়ে দিলাম। বললাম, দেখুন, আমরা কোনো উত্তেজনা বাড়াতে চাই না। এটাকে শান্তির বার্তা মনে না করে বরং মোদির পুরো নির্বাচনের ক্যাম্পেইন ছিল। তার এই নির্বাচনে পুরো ক্যাম্পেইনে ছিল কিভাবে সে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন। 350 জন পাকিস্তানি সন্ত্রাসীকে হত্যা করেছেন। মোদি বিমান হামলা করে আমাদের 10টি গাছ হত্যা করেছে। যদিও আমাদের কাছে এই 10টি গাছের প্রাণহানিও ছিল বেদনাদায়ক। অত্যন্ত মায়া করে এগুলোকে আমরা বড় করেছি। মিস্টার মোদি বলতে থাকলো, সবে মাত্র মুভির ট্রেইলার চলছে, সেই মুভি শুরু হতে যাচ্ছে। আমি আমার দেশে গিয়ে বললাম, এটা শুধুমাত্র মোদির নির্বাচনী ক্যাম্পেইন। ঠিক আছে, তাই আমরা ভেবেছিলাম। আপনি জানেন, রাজনীতিবিদরা নির্বাচনে জিততে এমন অনেক কথাই বলে থাকেন। ঠিক আছে, নির্বাচনের পরে আমরা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্কে ফিরে যাব। ভালো কথা। ভারত যখন নির্বাচন শেষ করলো, আমরা ভারতকে প্রস্তাব দিলাম। তারা কোনো জবাব দিল না, বরং কিছুদিন পর আমরা খেয়াল করলাম আন্তর্জাতিক পরিসরে তারা আমাদের ব্ল্যাক লিস্টে ফেলার উদ্যোগ নিয়েছে, আমাদেরকে পঙ্গু করতে চাচ্ছে। আমরা বুঝলাম ভারত এজেন্ডার দিকে এগুচ্ছে, এবং সেই এজেন্ডা 5 আগস্টে স্পষ্ট হয়ে ওঠে, যখন ভারত জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে 11টি প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে, যেখানে বলা ছিল কাশ্মীর একটি সংঘাতপূর্ণ এলাকা এবং কাশ্মীরের জনগণের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তারা সেটার বিরুদ্ধে চলে গেল। কাশ্মীরিদের যে স্বাতন্ত্র্য ছিল, তাদের সংবিধানে 370 ধারায় যে তাদের কিছু স্বাতন্ত্র্য আছে, তারা সত্যিকার অর্থে ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করেছে। অবৈধভাবে আর্টিকেল 370 বাতিল করার মধ্য দিয়ে, যা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। তারা কাশ্মীরে নতুন করে 1,80,000 সেনা মোতায়েন করে কাশ্মীরের এখন মোট নিরাপত্তা বাহিনী সংখ্যা 9 লাখ, এবং তারা প্রায় 8 মিলিয়ন জনতাকে কারফিউ দিয়ে ঘিরে রেখেছে। মিস্টার প্রেসিডেন্ট, এখন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে আপনাকে এবং মানুষকে বোঝাতে চাই কিভাবে কেউ এমনটা করতে পারে। এটা সেই ঘৃণার আদর্শ যা দিয়ে অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র মোদী 2002 সালে একটি কর্মসূচির আয়োজন করেছিল। গুজরাটে মুসলিমদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এই আরএসএস এর জন্য 3 দিন সময় দিয়েছিলেন। আর এই আরএসএস এর গুন্ডারা, যারা হিটলারের গেরুয়া পাঞ্জাবি দ্বারা অনুপ্রাণিত ছিল, তারা আসলে গেরুয়া পাঞ্জাবি পরে এই আরএসএস। সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেয় যে
আরএসএস শিবিরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই সন্ত্রাসীরা 2000 মুসলিম হত্যা করে এবং 1,50,000 মুসলিমকে গৃহহীন করে। নরেন্দ্র মোদী তখন আমেরিকা ভ্রমণ করতে পারেননি এই অপরাধে, এবং আমাকে এই পটভূমিটি বোঝানো দরকার ছিল আপনাদের কাছে ব্যাখ্যা করার পূর্বে এটা কি ধরনের মানসিকতা। 9 লক্ষ সৈন্য নিয়ে 8 মিলিয়ন লোককে অবরোধ করে রাখা হয়েছে, মহিলাদেরকে, বাচ্চাদেরকে, অসুস্থ মানুষদেরকে বন্দী করে রাখা হয়েছে পশুদের মতো। তা সত্ত্বেও আমি ইংল্যান্ড সম্পর্কে জানি। ইংল্যান্ডে 8 মিলিয়ন পশুকে খাঁচায় এভাবে বন্দী রাখলেও চারদিকে নাগরিকরা হইচই ফেলে দিত, অথচ কাশ্মীরে আদম সন্তানরা বন্দী। আর মিস্টার প্রেসিডেন্ট, কি এসেছে, কি পাওয়া গেছে জাতিগত শ্রেষ্ঠত্বের ফলে? আর্য জাতির শ্রেষ্ঠত্বের অহংকার দুইটা একই সাথে, এবং এই অহংকারের ফলে মানুষ ভুল করে ও নির্বোধের মতো নিষ্ঠুর কাজ করে। নিষ্ঠুর কাজ যেমনটা নরেন্দ্র মোদী করেছে, এটা নিছক দাম্ভিকতা, এবং এই অহংকার মোদীকে অন্ধ করে দিয়েছে। কারফিউ প্রত্যাহারের পর যা ঘটতে যাচ্ছে সেই বাস্তবতা থেকে তিনি কি এটি সম্পর্কে চিন্তা করেছেন? এটা নিয়ে চিন্তা করা হয়নি। যখন কারফিউ প্রত্যাহার করা হবে তখন তিনি কি করবেন? তিনি কি ভাবছেন কাশ্মীরের জনগণ এটি সহজভাবে মেনে নেবে? তাদের বিশেষ স্বীকৃতি চলে গেছে, কারণ ভারত সংবিধানের পরিবর্তন করে ফেলেছে এবং তাদের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে। এটা তারা গ্রহণ করবে? মিস্টার প্রেসিডেন্ট, গত 30 বছরে কাশ্মীরে 1 লাখ নাগরিক নিহত হয়েছে, কারণ ভারত জাতিসংঘের প্রদত্ত অধিকারকে অস্বীকার করেছিল, জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার। 1 লাখ নাগরিক নিহত হয়েছে, 11,000 নারী ধর্ষিতা হয়েছে। 2টি মানবাধিকার সংগঠন, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন, এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্ববাসী এটা নিয়ে কিছুই করেনি, কারণ বিশ্বে ভারতের বিশাল বাজার রয়েছে, 1.2 বিলিয়ন জনসংখ্যার বিশাল বাজার। দুঃখজনকভাবে বস্তুগত স্বার্থের কাছে মানবতা হেরে যাচ্ছে, তবে এর পরিণতি হচ্ছে ভয়াবহ। স্রেফ এটা বলতেই আমি এখানে এসে দাঁড়িয়েছি। দেখুন কি ঘটতে যাচ্ছে। যখন কারফিউ প্রত্যাহার করা হবে, কাশ্মীরে রক্তগঙ্গা বয়ে যাবে, তখন জনগণ ঘর থেকে রাস্তায় নেমে আসবে। সেখানে 9 লক্ষ সৈন্য আছে, তারা এখানে সেই কারণে আসেনি যেমনটা নরেন্দ্র মোদী বলেছে। তিনি কাশ্মীরের সমৃদ্ধির জন্য এটি করেছেন, তিনি বলছেন এটি তাদের উন্নয়নের জন্য করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তাহলে 9 লাখ সেনা সেখানে কি করছে? যখন কাশ্মীরিরা রাস্তায় বেরিয়ে আসবে, রক্তগঙ্গা বয়ে যাবে। মোদী কি কখনো এটি ভেবেছেন তখন কি হবে? মিস্টার প্রেসিডেন্ট, কেউ কি চিন্তা করে দেখেছেন কি ঘটবে যখন সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে? আপনারা কি ভেবেছেন এর প্রভাব কাশ্মীরের লোকদের উপর পড়বে? ভেবেছেন তারা কি ধরনের চিন্তা করবে? যেই উপায়ে তাদের বন্দী করে রাখা হয়েছে, তাদের নিজের বাড়িতে পশুর চেয়েও নিকৃষ্ট উপায়ে, কোনো অধিকার নেই। কাশ্মীরে হাজারো রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে, এমনকি যেসব নেতারা ভারতের পক্ষে ছিল তাদেরও গ্রেফতার করা হয়েছে। 13,000 যুবককে গ্রেফতার করা হয়েছে, অজ্ঞাত স্থানে গুম করা হয়েছে। আল্লাহ জানে তারা কোথায় আছে। এই অবস্থায় কি ভাববে তারা? কারফিউ উঠে গেলে কাশ্মীরের জনগণ কি করবে? তারা রাস্তায় নামবে। তখন সৈন্যরা কি করবে? তারা তাদের গুলি করবে। তারা ইতোমধ্যে ছিটা গুলি দিয়ে, ছোড়া গুলি দিয়ে অনেক যুবককে অন্ধ করে দিয়েছে। বিগত 5-6 বছরে কাশ্মীরে যে নিপীড়ন চলেছে, এর ফলে কাশ্মীরিরা চরমপন্থার দিকে ঝুঁকবে। মিস্টার প্রেসিডেন্ট, আমি আরেকটা পালোয়ামার আশঙ্কা করছি, এবং স্বভাবসুলভভাবে ভারত আমাদেরকে দায়ী করবে। তারা বলছে যা কিছু ঘটছে তার সবটুকুর জন্য পাকিস্তান দায়ী। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন সীমান্তে 500 পাকিস্তানি সন্ত্রাসী কাশ্মীরে যাওয়ার অপেক্ষা করছে। পাকিস্তান কেন 500 সন্ত্রাসী সেখানে পাঠাবে যেখানে তাদের 9 লক্ষ সৈন্য রয়েছে? এই আদতে কি কোনো প্রভাব তৈরি করবে? তারা 500 সন্ত্রাসী সেখানে কি করবে?
এবং কেন আমরা জানবো না? যে মুহূর্তে কিছু সন্ত্রাসী আক্রমণ হয়েছে, যা ঘটবে তা হলো কাশ্মীরের মানুষের উপর আরো নিষ্ঠুরতা, নিপীড়ন বাড়বে। আমরা কাশ্মীরের জনগণকে আরো পিষ্ট করার জন্য 9 লক্ষ সৈন্য দেব, 9 লক্ষ সৈন্য দেব। তারপরে ভারত সরকারকে একটি অজুহাত দেব, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র। এক্ষেত্রে যে টার্ম ব্যবহার করা হয় তা হলো ইসলামিক টেরোরিজম। যে মুহূর্তে কেউ গেম খেলে, ইসলামিক টেরোরিজম বলে, তখন গোটা বিশ্ব মুখে কুলুপ আটে। তখন আর কেউ মানবাধিকার নিয়ে কথা বলে না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা এখন কাশ্মীরে ঘটছে, কারণ তারা এই ইসলামিক টেরোরিজম টার্মটি ব্যবহার করে। ভারত এই মুহূর্তে ঠিক এটাই করছে। কাশ্মীরের মানুষের উপর নিষ্ঠুরতা আরো বাড়িয়ে আমরা কি সেখানে কোনো উপকৃত হব? এবং আমরা কেন চাইব? কিন্তু ইসলামিক টেরোরিজম ছাড়া ভারতের কাছে আর কোনো ব্যাখ্যা নেই। আর যখন কারফিউ প্রত্যাহার হবে, তখন যা কিছু হবে তার জন্য পাকিস্তানকে দায়ী করা হবে এবং আরেকটা পালোয়ামা ঘটার আশঙ্কা থেকেই যাবে। তারা আবারও আমাদের এখানে এসে বোমা মারতে পারে, তখন নতুন এক পর্ব শুরু হতে পারে। আসলে নরেন্দ্র মোদী এখন কি ভাবছে? ভারতের 180 মিলিয়ন মুসলমান এখন কি চিন্তা করছে? তারা কি এই কাশ্মীরিদের দেখছে না? কাশ্মীরিরা প্রায় 55 দিন ধরে অমানবিক আটক অবস্থার মধ্যে আছে। তারা কি এটা দেখছে না? আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন না ভারতের মুসলমানরা কি চরমপন্থার দিকে ঝুঁকবে না? আমি 180 মিলিয়ন মানুষের কথা বলছি। যখন তারা চরমপন্থার দিকে যাবে, তখন ভারতে ঘটনা ঘটবে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে। আবারও আমাদের দায়ী করা হবে। আমি আপনাদের আগেই সতর্ক করছি, আবারও আমাদেরকে দায়ী করা হবে। আর মিস্টার প্রেসিডেন্ট, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা 1.3 বিলিয়ন মুসলমানের কি অবস্থা? এবং তারা জানে কাশ্মীরিদের ওপর অত্যাচারের একমাত্র কারণ তারা কাশ্মীরি মুসলিম। কাশ্মীরি হিন্দুদের সাথে এমনটা করা হচ্ছে না। মুসলমান জানে এটা করা হচ্ছে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে। দুনিয়াব্যাপী মুসলমানরা তখন কি চিন্তা করবে? আপনি কি চিন্তা করেন ইহুদিরা কি চিন্তা করত যদি তাদের 8 মিলিয়ন বাদ দিন 8,000 লোককে এভাবে আটকে রাখা হতো? ইউরোপিয়ানরা এমন পরিস্থিতিতে কি চিন্তা করত বলে আপনি মনে করেন? আমরা কি চিন্তা করি? যে কোনো মানবিক সমাজের সদস্যদের কেউ এভাবে খাঁচায় বন্দি থাকলে সবাই শক্ত প্রতিক্রিয়া দেখাতো। আমরা কি এই স্রষ্টার সৃষ্টি নই? আমাদের অন্তরে কি কাশ্মীরিদের জন্য ব্যথা অনুভূত হয় না? এবং এরপর আমার বিশ্বাসী চেতনায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরণ লড়াই করব। এবং আমি যখন দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র দ্বিপাক্ষিক যুদ্ধে নামবে, তখন সে যুদ্ধের ভয়াবহতা বিবদমান রাষ্ট্র দুটোর সীমানা পেরিয়ে অনেক দূরে গিয়ে পৌঁছিবে। এটাই হবে যুদ্ধের ফলে বিশ্বের পরিণতি। আমি আবারও বলছি, ঠিক এই কথা বলতেই আমি এখানে এসেছি। আমি শুধু সতর্ক করতে এসেছি, কোনো হুমকি দিচ্ছি না। এটা চিন্তার বিষয়, সামনে কি ঘটতে যাচ্ছে। জাতিসংঘকে এটা বলতে এসেছি। এটা জাতিসংঘের জন্য একটা বড় পরীক্ষা। জাতিসংঘই কাশ্মীরের জনগণের নিজেদের পছন্দ বেছে নেওয়ার অধিকারের গ্যারান্টি দিয়েছিল। কাশ্মীরিরা বিপদের মুখোমুখি আছে, এটাই উপযুক্ত সময়। এটা 1939 সালের মতো সমাধান করে তুষ্ট থাকার সময় নয়। এখনই সময় কার্যকর পদক্ষেপ নেয়ার। অবশ্যই 1 নম্বর পদক্ষেপ নিতে হবে। ভারতকে কারফিউ প্রত্যাহার করতেই হবে। যা গত 55 দিন ধরে চলছে, অবশ্যই মুক্তি দিতে হবে। অবশ্যই সকল রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। বিশেষ করে 1300 গুম হয়ে যাওয়া যুবককে ফিরিয়ে দিতে হবে, যাদের পিতামাতা জানে না তারা কোথায় আছে। এরপর বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।